সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমার নাম আমন নবী চৌধুরী। বাবার নাম মরহুম আব্দুল খালেক চৌধুরী। গ্রাম ডাকঘর হুলাই, উপজেলা ভটিয়া, জেলা চট্টগ্রাম। 71 সালের আগে আপনি কি করতেন? 71 সালের আগে আমি পাক রয়্যাল আর্মি ইঞ্জিনিয়ার করেছিলাম। আমি আর্মি সেনাবাহিনীর সদস্য ছিলাম। 1 মাস আগে সংগ্রাম শুরু হওয়ার 2 মাস আগে ডিসেম্বর মাসে আমি আর্মি থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসলাম। আসার পর ছুটি নিয়ে আসছিলেন? ছুটি নিয়ে। তারপর যখন মার্চ মাসে অসহযোগ আন্দোলন শুরু হলো, বঙ্গবন্ধুর ভাষণ 7ই মার্চ, আমি আগে থেকেও স্টুডেন্ট থাকাকালীন সময়ে তখন আমি একটু ছাত্রলীগের আগেই ছিলেন? প্রথমে ছাত্রলীগ নিলাম, তারপর ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। তখন থেকে আমি রাজনীতির সাথে কিছুটা অনেক সম্পৃক্ত ছিলাম। তো আপনি আর্মিতে গেলেন কখন? তো আমি 1965 সালে আর্মিতে, আমাদের তখন একটা উদ্দেশ্য ছিল, বাঙালি ছেলেরা আর্মিতে খুবই কম যেত। সেই হিসাবে আমার একটা চিন্তা ভাবনার আলোকে আমি সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। তখন আর্মিতে বাঙালি এবং পশ্চিমাদের মধ্যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই বিষয়টার মধ্যে একটু পশ্চিম পাকিস্তানিদের সাথে একটু দূরত্ব ছিল। পাঞ্জাবি, পাঠান যারা ছিল তাদের সাথে বাঙালিদের বৈষম্যমূলক আচরণ হেতু তখন বাঙালি ছেলেরা খুব ক্ষুদ্র ছিল ভিতরে। সেইটা বহু বছর থেকে যখন এটা চলে আসছিল, তখন বঙ্গবন্ধুর যে কোনো ডাকে, যে কোনো সাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমরা প্রায় সময় ইত্তেফাক একটা পেপার ছিল, দৈনিক ইত্তেফাক, আমরা পশ্চিম পাকিস্তান প্রায় সময় ইত্তেফাক পেপারটা পড়তাম। এটা ভালোভাবে বাঙালিদের মধ্যে যে একটা ক্ষোভ, সেটা 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, যখন বাঙালি কিছু নিরহ বঙ্গবন্ধুকে সহ যাদেরকে এনট্রাঙ্গেল করলো, তখন আমাদের ভিতরে যারা আমরা আর্মিতে ছিলাম, তখন আমাদের ভিতরে একটা ক্ষোভ ছিল, যে ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটানোর জন্য আমরা অপেক্ষায় ছিলাম। 20 মার্চ আমরা কিছু বিয়ার হালিচর থেকে তাদের সাথে আমি একাত্মতা হয়ে প্রথমে আমি কুমিল্লা হাই স্কুলের সামনে, মসজিদ হাই স্কুলের সামনে রাস্তার পাশে একটা বড় বট গাছ ছিল, বিশাল বট গাছ। ওই বট গাছটা কেটে আমরা রাস্তায় ফেলে দিলাম। যখন আমাদের সামনে মসজিদ স্কুলের সামনে পাশে গোলাম নজরুল
শুনে তারা ট্রাক তাদের গাড়ি থেকে নেমে পড়ছে। সেই সময় উভয়ের মধ্যে ফায়ারিং শুরু হলো, অনেক লোক হতাহত হলো, আমি নিজেও আহত হলাম। পরবর্তী পর্যায়ে আমরা শনিবার রাত্রে তারা পাঞ্জাবি সৈন্যরা, পাকিস্তানি সৈন্যরা, এই টিবি হসপিটাল যেটি আছে কুমিল্লাতে, তারা ওই হসপিটালে উঠে অবস্থান নিল। তাদেরও খিচুড়ি অনেক হয়েছে। আমরা এখান থেকে সমুদ্র পাত ধরে আমরা ওখান থেকে অনেক দূরে বাড়িয়ে ডালা চলে গেলাম। আমি এই 28-29 মার্চ আমি কালুরঘাট পার হইয়া আমার বাড়ি খুলে নিয়ে আমি কোনো প্রকারে আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে ওখানে অপেক্ষায় ছিলাম কিভাবে তাদের বিরুদ্ধে সুযোগ নেওয়া যায়। সেই সময় দেখলাম জিয়ুর রহমান সাহেব, তারা মীর শওকত আলী, জিয়ুর রহমান, ক্যাপ্টেন অলি সবাই কালুঘাট ছেড়ে, ক্যান্টনমেন্ট ছেড়ে, কালুঘাট ছেড়ে তারা পড়িয়ে চলে আসলো। ওখান থেকে তারা তাদের সুবিধা স্থানে চলে গেল। 12 এপ্রিল জিয়ুর রহমান সাহেবের একটা বডিগার্ড হাবিলদার রুহুল আমিন নামে একজন ভদ্রলোক, উনি জিয়ুর রহমান সাহেব তারা এদের সাথে যায়নি, না যাওয়ার প্রেক্ষিতে সে ওখানে একটা বড়ুয়াপাড়া পাঁচড়িয়ে অবস্থান নিয়েছিল। ওখান থেকে পাকিস্তান পন্থী কিছু লোক, নাজির আলী নামে এক পাকিস্তানি মন্ত্রী, আমাদের বাঙালি, সেই আরও তার দোসর কয়েকজনকে নিয়ে ওই বেচারাকে ধরে ফেলল, হাবিলের রুলামকে সবর আলী মুন্সিরহাটে একটা রাস্তার পাশে তাল গাছের সাথে তাকে বেঁধে রাখলো। আমি এই খবরটা পেয়ে যখন তাকে উদ্ধার করার জন্য যাওয়ার পথে দেখলাম ওই নাজির আলী তখনকার চেয়ারম্যান আবু সিদ্দিক চৌধুরী, যে ও নিজের ব্যবহৃত জিপটা নিয়ে ওই নাজির আলী কিছু পাঞ্জাবি সৈন্যকে নিয়ে আসলো, এসে ওই হাবিলদার রুহুল আমিনকে উঠাইয়ে দিল। হাবিলদার রুহুল আমিনকে যখন নিয়ে যাচ্ছে, আমি তো একা মানুষ, তাদের সাথে আর মোকাবিলা করা আমার দ্বারা সম্ভব হলো না, নিজের সেফটির বিষয় চিন্তা করে। তার ওই পরবর্তী শুনলাম ওই হাবিলদার রুহুল আমিনকে কালুরঘাটে নিয়ে গিয়ে মেরে নদীতে ফেলে দিল। এরপর আমি কি করলাম, 2-3 দিন পর একটি মঙ্গলবার ছিল, সবর আলী মুন্সিরহাট খুব প্রসিদ্ধ একটা বাজার। সেই বাজারে ওই নাজির আলী তার একটা ব্রোকারি শপ ছিল। এই বাজারের দিন সন্ধ্যা, খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি একটা রিক্সা নিয়ে গিয়া প্রথম আমার অপারেশন ওই নাজির আলী দোকানে বসা অবস্থায় তাকে আমি ব্রাশ করে মেরে ফেললাম, যেই হাবিলদার রুহুল আমিনকে ধরিয়ে দিয়েছিল পাক বাহিনীর হাতে। আমার প্রথম অপারেশন এটাই শুরু হল। এর পরবর্তী পর্যায়ে বাড়ি আসার পর সবাই ক্যাপ্টেন করিম নামে পরিচিত হয়ে গিয়েছিল। সে করিম দেখলাম একাই আমার বাড়িতে আসলো, বলে যে ভাই শুনলাম আপনি আর্মি, আমি একজন এয়ারফোর্সের, চলেন দুই মিলে আমরা মুক্তি সংগ্রাম গেরিলা যুদ্ধে নেমে পড়ি, কিছু সংগঠন, কিছু ছেলেমেলে নিয়ে। তখন আমি আর করিম সাহেব একজোট হয়ে তখন একটা গ্রুপ সৃষ্টি করার জন্য আমরা অনেক লোককে কালেকশন করলাম, যেখানে পুরিয়ার
পৌরসভার বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন, তারপর অনিল লালা যিনিও মারা গেছেন, তারপর পোস্টমাস্টার আহমদ হোসেন, তারপরে এদিকে আসলাম, এরা মারা গেছেন সবাই, রফিক ও মারা গেছেন। আমরা মাহফুজ, যেটা বন্দরের বুকের মাহফুজ বন্দরের এখনো বর্তমান বোধের নেতা হিসেবে আছেন, রাজনীতিতে আছেন। এইভাবে আমরা একটা গ্রুপ সৃষ্টি করে তখন সরকারি যেগুলো ইনকাম সোর্স যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন এই খাসমহাল, তারপর তহসিল অফিস, তারপর থানা, এগুলোতে আমরা অপারেশন শুরু করলাম। আর যারা পাকিস্তানপন্থী ছিল তাদের বাড়িতে হামলা শুরু করলাম প্রতিটা রাত্রে। তখন আমাদের এটা অপারেশনের পরিধিটা ছিল রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালহালি, পটিয়া, আনোয়ারা। আমি মে মাসের লাস্টে আমি ভারতে চলে গেলাম। ভারতে যাওয়ার সময় 181 জন ছেলেকে নিয়ে আমি ভারতে চলে গেলাম। ওখানে গিয়ে আমি তো একজন শুদ্ধ ট্রেন্ড পাক বাহিনীর একজন সেনা সদস্য, সেই হিসাবে আমার ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি ওখানে বৈষ্ণবপুর, হরিণেগা, তারপর আগরতলা, এইখানে সব জায়গায় দেখে শুনে অবজারভেশন করে এবং সকল লিডারদের সাথে পরামর্শ করে আমি 151 জন একটা গ্রুপ বিশাল বাহিনী নিয়ে ভারত থেকে আমি চলে এসেছিলাম। তারপরে আমি যখন আসার পরে প্রথমে তো এদেরকে নিয়ে আমি লক্ষ্মীছড়ি থানাটা অপারেশন করলাম। আমরা সাকসেসফুল হলাম। সর্বত্র মানুষ যাতে নাকি ন্যায্যভিত্তিক বাঁচার অধিকার, আহারের বন্দোবস্ত, থাকার বন্দোবস্ত, কাপড়ের বন্দোবস্ত যাতে সেভাবে পায়,